হ্যালো এভরিওয়ান, রেডমি কিন্তু তাদের নোট 13 সিরিজ কিন্তু লঞ্চ করে দিয়েছে, অর্থাৎ 12 সিরিজটা এখনো যাইতে পারলো না। তার মধ্যে কিন্তু রেডমি নোট 13 সিরিজটা চলে এসেছে এবং এটি কিন্তু গ্লোবালি লঞ্চ হয়েছে, এখনো বাংলাদেশে আসেনি এবং ইন্ডিয়াতেও লঞ্চ হয়নি। তো কেমন প্রাইস পয়েন্টেও গ্লোবালি লঞ্চ হয়েছে এবং কি কি স্পেসিফিকেশন থাকছে সেই সব সম্পর্কে জানবো আজকে আমরা রেডমি নোট 13 5G ফোনটি সম্পর্কে। অর্থাৎ রেডমি নোট 12 থেকে কিরকম আপগ্রেড করা হয়েছে এই 13 সিরিজটিকে এবং এই রেডমি নোট 13টি আপনাদের জন্য কেমন হবে সেসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো গাইস চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল গাইজ, রেডমি নোট 13 5G ফোনটি কিন্তু 12 সিরিজের আপগ্রেড ভার্সন, কিন্তু ডিজাইনের দিক থেকে এখন কিন্তু মোটামুটি ভালো একটি চেঞ্জেস করা হয়েছে। অর্থাৎ রেগুলার কোনো ডিজাইন দেওয়া হয়নি, মোটামুটি একটি অন্য কাট আউটে ক্যামেরা বাম কিন্তু প্রোভাইড করা হয়েছে। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ব্যাক সাইডে আমরা একটি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, তাছাড়া একটি এলইডি ফ্ল্যাশ যেটি কিনা একটি বক্স শেপে প্রোভাইড করা হয়েছে। কিন্তু দেখলে মনে হবে আপনাদের কাছে তিনটে ক্যামেরা, কিন্তু এখানে জাস্ট দুটি ক্যামেরাই প্রোভাইড করা হয়েছে। এছাড়া ফোনটি কিন্তু একটি বক্সি টাইপের ডিজাইনের সাথে এসেছে এবং এর এজেস গুলো কিন্তু অতটাও রাউন্ড টাইপের না, অর্থাৎ কিছুটা শার্প টাইপেরই এজেস রাখা হয়েছে, কিন্তু যথেষ্ট ফ্ল্যাট টাইপের একটি ব্যাক সাইড বা ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা ছোট কাট আউটের মাধ্যমে একটি পাঞ্চল সেলফি ক্যামেরাও দেখতে পারবো। এছাড়া ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের তৈরি, কিন্তু প্লাস্টিক থাকা সত্ত্বেও ফোনটিতে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং মোটামুটি কিন্তু গ্লসি টাইপের করার কারণে কিন্তু ব্যাক সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়া তেমন কোনো একটা চান্স নেই, অর্থাৎ তেমন কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না। এছাড়া ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই করা হয়েছে, অর্থাৎ ফোনটি সিমিলার ওয়েট যদি আমরা কথা বলতে যাই তাহলে সেটি হচ্ছে 173.5 গ্রামের মতো এবং এর থিকনেস রাখা হয়েছে 7.6 মিলিমিটার। অর্থাৎ ফোনটি কিন্তু আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি এবং খুব স্মুথ ভাবে ইউজ করতে পারবেন, যথেষ্ট ভালো একটি প্রিমিয়াম টাইপেরও ফিল পাবেন। অর্থাৎ যথেষ্ট লাইট ওয়েট থাকছে এবং যথেষ্ট স্লিম করা হয়েছে, তো এক হাতে ইউজ করতে কিন্তু আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। এবার যদি কথা বলি ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে, ফোনটির রাইট সাইডে কিন্তু আমরা একটি ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবো, সাথে কিনা পাওয়ার অন অফ বাটনটাও পেয়ে যাচ্ছে, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে এবং যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কিন্তু কাজ করছিল এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। লেফট সাইডে গেলে আমরা একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা একটি হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনারা দুটি সিম অথবা একটি সিম একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে গেলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, তার সাথে টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন। এবং উপরের দিকে গেলে রেডমির রেগুলার আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকটিও প্রোভাইড করা হয়েছে এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেওয়া রয়েছে। অর্থাৎ ফোনটির থিকনেসটা কিন্তু ধরে রাখা সত্ত্বেও কিন্তু এখানে 3.5mm হেডফোন জ্যাকটি প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা আপনাদের ফোনটির দিকে আরেকটু বেশি আগ্রহী করে তুলবে। এবার যদি কথা বলে গাইস ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু একটি 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তো রয়েছে, এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে এবং 1000 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। এছাড়া আমরা 1 বিলিয়ন কালার সাপোর্ট এখান থেকে পেয়ে যাব। কিন্তু ডিসপ্লেতে যে দিক থেকে এটি ঘাটতি রয়েছে সেটি হচ্ছে ফোনটিতে, অর্থাৎ ডিসপ্লেটিতে এইচডিআর এর কোনো রকমের সাপোর্ট নেই। অর্থাৎ আপনারা ইউটিউবে ভিডিও টিডিও দেখতে গেলে তখন কিন্তু এইচডিআর এর সাপোর্ট পাবেন না, কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটি কালার কম্বিনেশন এটি ধরে রাখতে পারে এবং মোটামুটি বুস্ট টাইপ একটি কালারই প্রোভাইড করে, যার কারণে কিন্তু আপনারা কন্টেন্ট গুলো দেখে অনেকটা ভালো লাগবে এবং এর ডিটেলস এবং শার্পনেসটা কিন্তু যথেষ্ট ভালো ধরে রাখতে পারছিল কন্টেন্ট গুলোর। এবং ফোনটিতে কিন্তু 395 পিপিআই থাকছে, যার মাধ্যমে কিন্তু আপনারা কালার অ্যাকুরেসিটা যথেষ্ট ভালো রকম ভাবে পেয়ে যাবেন এবং ডিসপ্লেটির চিন এবং ভেজেলের এটা কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি রাখা হয়েছে, অর্থাৎ অতটাও মোটা রাখা হয়নি, যার কারণে কিন্তু আপনারা ডিসপ্লে থেকে যথেষ্ট ভালো একটি প্রিমিয়াম টাইপস এর ভাইস পেয়ে যাবেন। এবং 120 হার্জের মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো রকম ভাবে মাল্টিটাস্কিং করতে পারবেন এবং স্মুথলি করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকগুলো অ্যাপস রান করতে পারবেন, কেননা ফোনটি বেস ভেরিয়েন্ট থাকছে 6GB এবং আপার ভেরিয়েন্ট অর্থাৎ ম্যাক্সিমাম র্যাম টাইপ থাকছে হচ্ছে 12GB পর্যন্ত। তো মাল্টিটাস্কিং এ কোনো রকমের সমস্যা হবে না এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটি হেভি ইউজ করতে পারবেন। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যেখানে কিনা মেইন ক্যামেরাটি থাকছে 108 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও রয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা ফালতুই সেন্সর বলা যায়, এখন বর্তমানে ফোন কোম্পানিগুলো কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার দিকে ফোকাস দিলে বেশি ভালো হবে, কারণ সেটি মানুষের প্রায়োরিটি থাকে অনেক বেশি, এসব ম্যাক্রো ক্যামেরা কিন্তু কেউ কাজেও লাগায় না। তো এই মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি ভালো টাইপের একটি ফটোশুট করতে পারবেন, অর্থাৎ যথেষ্ট ভালো একটি ক্যামেরা সাপোর্টে পেয়ে যাবেন ডে লাইটেও এবং নাইট কন্ডিশনেও। এর নাইট মোডটা কিন্তু ছবিগুলোতে যথেষ্ট শার্পনেস এনে দেয়, কিন্তু নাইট মোড অন না করলে কিন্তু সেরকম শার্পনেস থাকবে না, মোটামুটি স্মুথ করে দেয় ছবিটা। এছাড়া ডে লাইটে কিন্তু আপনাদের যথেষ্ট ন্যাচারাল টাইপের একটি ছবি প্রোভাইড করে, কিন্তু রেড কালারটা মনে হচ্ছিল একটু বেশি বুস্ট আপ করে ফেলছিল, কিন্তু আহামরি তেমন কোনো সমস্যা দেখা যায়নি ছবি থেকে। এবং ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, যেটি কিনা আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে, অর্থাৎ 60 FPS পর্যন্ত সাপোর্ট করা উচিত ছিল।
আর 4K দিলে আর একটু ভালো হতো। এবং আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলতে যাই, সেখানে কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও পেয়ে যাচ্ছি। এটাতেও কিন্তু আমরা ম্যাক্সিমাম 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো ব্যাক সাইডে কেন দেওয়া হয়নি সেটা বলতে পারি না, কিন্তু Redmi Note 12 এর থেকে যদি কম্পেয়ার করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি একটা আপগ্রেড থাকছে, অর্থাৎ ক্যামেরা কোয়ালিটির উপরে। এর পাশাপাশি গাইস ফোনটির কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্সও প্রোভাইড করা হয়েছে, যেমন কিনা ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। এবং ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI থাকছে 14, অর্থাৎ যথেষ্ট আপগ্রেড একটি MIUI এবং অ্যান্ড্রয়েড ভার্সনও প্রোভাইড করা হয়েছে। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 কিন্তু তেমন আহামরি কোনো লেটেস্ট প্রসেসরও না বা হেভি টাইপের কোনো প্রসেসর না, এটি কিন্তু নর্মাল ইউজের একটি প্রসেসর, অর্থাৎ মিডিয়াম টাইপের আপনাদের পারফরমেন্স প্রোভাইড করবে। অর্থাৎ আপনারা যে কোনো টাইপের গেম যেমন পাবজি থেকে ফ্রি ফায়ার এইসব গেমগুলো কিন্তু আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে মোটামুটি ভালো রকম ভাবে খেলতে পারবেন এবং যথেষ্ট ভালো একটি গ্রাফিক্সের সাপোর্টও পেয়ে যাবেন। যদিও জিপিইউটা অনেকটা ওল্ড, তো গ্রাফিক্সের সাপোর্টের দিক থেকে কিছুটা সমস্যা হতে পারে, অর্থাৎ কালারের দিক থেকে, কিন্তু তাছাড়া ভালো একটি পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, যথেষ্ট স্মুথলি গেম খেলতে পারবেন। এবং এত ভালো একটি গেমিং সাপোর্টের পিছনেও কিন্তু আপনারা একটি ভালো ব্যাটারি সাপোর্টও পেয়ে যাবেন, কেননা ফোনটিতে 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে এবং ফোনটিতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার, যা কিনা আপনাদের খুবই দ্রুত ফোনটিকে চার্জ করে দিবে এবং লং টাইম একটি ব্যাকআপও দিবে। তো ফোনটি কিন্তু যথেষ্ট অলরাউন্ডেড রাখা হয়েছে, অর্থাৎ সব দিক থেকে কিছুটা বেনিফিট দেওয়া হয়েছে, মিডিয়াম রেঞ্জে রাখা হয়েছে। এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্টে কথা বলি, অর্থাৎ প্রাইস সেগমেন্টে কিন্তু মূলত যে কেমন প্রাইস সেগমেন্টে আসতেছে এবং কি স্পেসিফিকেশন দিচ্ছে সেটা তো আমরা জেনে নিলাম। এবং ফোনটি বেস ভেরিয়েন্টে কথা বলতে গেলে ফোনটি কিন্তু ইন্টারন্যাশনালি 6GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, অর্থাৎ বেস ভেরিয়েন্ট, এবং এটির প্রাইস চায়নাতে কিন্তু 16,500 টাকা, অর্থাৎ চায়নার ইউয়ানকে কনভার্ট করলে বাংলাদেশে দাঁড়ায় 16,500 টাকা। এবং 8GB 128GB ভেরিয়েন্টে মোটামুটি 18,000 টাকা, এবং একদম আপার ভেরিয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 12GB 256GB, এটা বাংলাদেশে কনভার্ট করলে দাঁড়ায় হচ্ছে প্রায় 24,000 টাকার মতো। তো বাংলাদেশে যখন আসবে এটি ফোনটি, অর্থাৎ আনঅফিসিয়ালি এখনো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা হাই থাকবে। এবং ইন্ডিয়াতে এখনো লঞ্চ হয়নি, তো ইন্ডিয়াতে যদি লঞ্চ হয় তারপরে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি আসলে দামটা অনেকটা কমে যাওয়ার চান্স আছে। অর্থাৎ ফোনটি যদি এভারেজ 20,000 টাকা থেকে 21,000 টাকার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু অল ওভার একটি গুড প্যাকেজ হতে পারে। এরও যদি কম হয় তাহলে কিন্তু অল টাইম বেস্ট একটা ফোন হয়ে যাবে এটা, কিন্তু সেটা তো আর হবে না। বর্তমানে সবকিছুর দাম যেরকম ভাবে বাড়তেছে তো ফোনের দামটাও সেরকম ভাবেই থাকবে। এখনো আন্দাজ করা যাচ্ছে না কেমন টাইপের হইতে পারে। তো লেটেস্ট আপডেট আপনাদের দেওয়া হবে, অবশ্যই আমাদের ডেসক্রিপশন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট গুলো পেতে। এছাড়াও এটি কিন্তু লেটেস্ট আরো দুটি ফোন রয়েছে, অর্থাৎ Redmi Note 13 Pro এবং Pro Plus, তো সেগুলোর রিভিউ কিন্তু আমরা দ্রুত আনতে যাচ্ছি, তো সেগুলোর জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেগুলোর আপডেট রিভিউ জানতে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।